ভালো করে বোঝো, এটা বুঝে নাও আগে, তারপরে আমরা আসছি ধীরে ধীরে। হ্যাঁ, দেখো, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ ক্লাস 1 আছে, ফাইন। অ্যাকচুয়ালি আমাদের মানুষের কথা যদি বলি, তো মানুষের যখন গমন হয়, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ হওয়াটা অত্যন্ত জরুরি। কারণ তোমার যে দুটো পা আছে, দুটো হাত আছে, এ দুটো ঠিকঠাক মুভ করছে, কিন্তু যদি ব্রেনকে যদি না আমি ঠিক সিগন্যাল দিই, বা ব্রেন যদি সিগন্যাল না নেই, লোকটা কিন্তু হাঁটতে পারবে না, লোকটা হাঁটতে পারবে না। একটা ছোট শিশু যখন বাচ্চা থাকে, যখন একটা মানুষ যখন বাচ্চা অবস্থায় থাকে, শিশু অবস্থায় থাকে, তো সে কি ঠিকমতো হাঁটতে পারে না, ওকে শেখাতে হয়, শেখাতে হয়। কারণটা কি জানো? কারণ হাঁটার সময় কে সাহায্য করে বললাম? মস্তিষ্ক। মস্তিষ্কের যে অংশটা সাহায্য করে স্পেশালি, সেই অংশটার নাম হচ্ছে লঘু মস্তিষ্ক। কি বললাম? লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা ঠিকঠাক ভাবে বিকশিত হয় না, ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা বিকশিত হয় না। এটা যতক্ষণ না এটা পূর্ণরূপে বিকশিত হয়, ততক্ষণ পর্যন্ত একটা বাচ্চা হাঁটতে পারবে না। ঠিক আছে? পা স্ট্রং আছে, হাত স্ট্রং আছে, কিন্তু ব্রেন স্ট্রং হয়নি, হাঁটতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে এবার যদি কোনো এরকম লোক যার ব্রেনে একটু ধরনের সমস্যা আছে, হাত পা সব ঠিক আছে, হাঁটতে পারবে? হাঁটতে পারবে না। যদি ব্রেন যদি না হেল্প করতো, শুধু হাত পা দিয়ে কাজ চলতো, তাহলে ব্রেন যদি ওর না কাজ করে তবুও হাঁটতে পারতো। কিন্তু যেহেতু ব্রেনটা এখানে সামিল আছে, কোন অংশটা? লঘু মস্তিষ্ক। সুতরাং মানুষ যখন হাঁটে, তখন হাত পায়ের সঙ্গে সঙ্গে ব্রেনটাও জরুরি। কোনটা পার্ট? লঘু মস্তিষ্ক। ক্লিয়ার? তো এবার তো মানুষ যখন গমন করে, তো এর কটা? দুটো আছে পা। তো এই জন্য মানুষের গমনকে বলা হয় দ্বিপদ গমন। তাহলে মানুষের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি, সেটা হচ্ছে মানুষের দ্বিপদ গমন। এই যে মানুষের দ্বিপদ গমনে কিভাবে ভারসাম্য নিয়ন্ত্রণ হয়, সেটা একটু আমরা এখানে দেখে নেব। ঠিক আছে? তো দেহের এই ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে ব্রেনের সাথে, মানে মস্তিষ্কের সাথে, ঠিক আছে এটা না? হ্যাঁ, এই মস্তিষ্কের সাথে কারা কারা থাকে? একটা থাকছে অন্তঃকর্ণ। কারা বলো? অন্তঃকর্ণ। মানে হচ্ছে কানের 3টে পার্ট থাকে। একটা হচ্ছে বহিঃকর্ণ, এই যে দেখছো, এই যে বাইরে যে ছত্রটা আছে, এটা বহিঃকর্ণ। তার মাঝে আছে মধ্যকর্ণ, আর আরো ভেতরে আছে অন্তঃকর্ণ, যেখানে পর্দাটা আছে। তো যাই হোক, তো ওই অন্তঃকর্ণ যে আছে, ওইখানে কি হয়, এক ধরনের একটা অর্ধচন্দ্রাকার নালী থাকে। ঠিক আছে? অর্ধচন্দ্রাকার নালী, এটা থাকছে কোথায় বললাম? অন্তঃকর্ণে। এই যে কোথায়? অন্তঃকর্ণে। কর্ণ মানে কান। আরেকটা থাকে কি বলো? অর্ধচন্দ্রাকার নালী, এবং একটা থাকে কি বলো? অটলিত যন্ত্র। অটলিত যন্ত্র। তো অ্যাকচুয়ালি কি হয়, আর এর মধ্যে এক ধরনের তরল থাকে, সেই তরলটার নাম হচ্ছে এন্ডোলিফ তরল। এন্ডোলিফ তরল। তাহলে এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড অর্গান। অর্গান বললে ভুল হবে, পার্ট। এই 3টা নাম অত্যন্ত ইম্পর্টেন্ট: অর্ধচন্দ্রাকার নালী, অটলিত যন্ত্র, এন্ডোলিফ তরল। এটা একটু লেখো, খাতাটা হলো সবাই। ওকে, দেখো বলি এবার ব্যাপারটা, এবার একটু যেটা হচ্ছে পদ্ধতিটা বলি। চলো এবার আমি বলি যে দেহের যখন ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এটা কিভাবে সম্পন্ন হয়। এই যে বললাম অন্তঃকর্ণ, এর কিন্তু গুরুত্ব অপরিসীম, খুবই অপরিসীম। মানে অন্তঃকর্ণ কি করে জানো? তথ্যগুলোকে এখানে পাঠায়।
মানে সরাসরি ব্রেন হেল্প করে না, অ্যাকচুয়ালি মস্তিষ্কের কোন পার্টটা, লঘু মস্তিষ্ক, এ কি মানে ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। আর এই লঘু মস্তিষ্কের থেকেও আরেকটা আছে গুরু মস্তিষ্ক, দর্শন, শ্রবণ, চিন্তা, বুদ্ধি, স্মৃতি, মনে আছে? এটা হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক। এবার আমরা একটু দেখে নেব যে কাজটা কি করে সম্পন্ন হচ্ছে। প্রথমে কি হচ্ছে, আমাদের আমাদের যে অন্তঃকর্ণ আছে, অন্তঃকর্ণের এই যে আছে অর্ধচন্দ্রাকার নালী আছে, এখানকার যে অংশটা, এখানে অর্ধচন্দ্রাকার নালীর অ্যাম্পুলা, একটা অন্তঃকর্ণের এই অর্ধচন্দ্র নালীর অংশ অ্যাম্পুলা। আর তাহলে কি বলবো, এই অর্ধচন্দ্রাকার এই অ্যাম্পুলাতে কি থাকে, এক ধরনের সংবেদনশীল কোষ থাকে। কি থাকে? তাহলে এখানে থাকছে তোমার গিয়ে সংবেদনশীল কোষ। মানে কি স্যার, যেই কোষগুলো সহজেই সংবেদন নিতে পারে, সংবেদনশীল কোষ থাকে। যেমন তোমরা জানো ভালো করে, কোথাও যদি ভালো রান্না বান্না হয় আর যদি আমরা ওদিক দিয়ে যাই, একটা ভালো সেন্ট পাওয়া যায়, তো সেন্টে অনেক কিছু ইচ্ছা হয়। তো এই যে তার মানে কি, আমার নাকের মধ্যে কি আছে, সংবেদনশীল কোষ থাকে। তো এরকম কানে কি থাকে, সংবেদনশীল কোষ থাকে। কোথায়? অর্ধচন্দ্রাকার নালীর অ্যাম্পুলাতে। আর এখানে যে এন্ডোলিম্ফটা আছে, কি আছে বলো, এন্ডোলিম্ফটা যে আছে, সেই এন্ডোলিম্ফটাতে কি থাকে বলতো, এক ধরনের কণা থাকে। কি এক কণা বলো? অটোলিথ কণা। অটোলিথ কণা কি থাকে বলতো, ভাসমান অবস্থায় থাকে। কি বলো? ভাসমান। এই অটোলিথ কণাগুলো ভাসমান অবস্থায় থাকে। তাহলে এই যখন ভাসমান অবস্থায় থাকছে অটোলিথ কণাগুলো, এবার যদি কোনো কারণে ধরে নাও দেহ কি হলো না, দেহ ভঙ্গিমা পরিবর্তন হলো, মানে দেহ ভঙ্গিমা মানে কি বলতো, এই দেহ ভঙ্গিমা যখন পরিবর্তন হবে, কথার অর্থ হচ্ছে ধরে নাও ফর এক্সাম্পল আমি ডায়ে ঘুরলাম, বায়ে ঘুরলাম, সামনে গেলাম, পিছনে গেলাম, তো এইরকম অবস্থায় আমি কি উল্টে পড়ে যাচ্ছি? পড়ে যাচ্ছে না তো। কেন? ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। তো ওই যখন যখন আমি চেঞ্জ হচ্ছে, প্লেস চেঞ্জ করছি, আকৃতি চেঞ্জ হচ্ছে, বা আমি মুভ করছি কোনো দিকে, তখন এটা হচ্ছে দেহ ভঙ্গিমা পরিবর্তন। যখনই দেহ ভঙ্গিমা পরিবর্তন হচ্ছে, তখন এই যে আছে অটোলিথ কণাগুলো, এই অটোলিথ যে কণাগুলো আছে, এরা কি হয়, কাঁপতে থাকে। কাঁপবে, মানে তরল রাখা আছে, তরলের মধ্যে গুলো কি থাকে, ভাসমান। আমি যেমন এভাবে হচ্ছে, তো কাঁপছে কিনা ভিতরে। তার মানে যখন এই অটোলিথ কণা যখন কাঁপতে থাকে, এই অটোলিথ কণার মাধ্যমে এই সংবেদনশীল কোষগুলো কি হয়, উদ্দীপিত হয়। তার মানে এই দেহ ভঙ্গিমা যখনই পরিবর্তন হয়, তখন এই অটোলিথ যে আছে কণাগুলো, এই কণাগুলো কি করে, সংবেদনশীল কোষগুলো কি করে, উদ্দীপিত করে। কি করে, কে বলো, উদ্দীপিত করে। যদি একে উদ্দীপিত করে, তখন সেই উদ্দীপনাটা যাবে কোথায়, সেই উদ্দীপনা তখন চলে যাবে লঘু মস্তিষ্কে। তখন সেই উদ্দীপনা চলে যাবে কোথায়, লঘু মস্তিষ্কে। ঠিক আছে? মানে কার মাধ্যমে যাবে, এই যে উদ্দীপনা এখান থেকে যে উদ্দীপিত হলো, এই উদ্দীপনা যে এখানে যাবে এই লঘু মস্তিষ্কে, কার মাধ্যমে, এটা যাবে অডিটরি স্নায়ুর মাধ্যমে। ঠিক আছে? অডিটরি নার্ভ গেল। ওই অডিটরি নার্ভের মাধ্যমে যখন চলে গেল, যখন লঘু মস্তিষ্কে, তখন তখন কি করবে, এখানে তখন বার্তা পাঠাবে। কি পাঠাবে বলো, বার্তা পাঠাবে কোথায়, গুরু মস্তিষ্কে। তখন গুরু মস্তিষ্ক কি করবে, তখন আমাদেরকে ভারসাম্যটাকে বজায় রাখতে সাহায্য করবে। এইভাবে কাজটা সম্পন্ন হচ্ছে। কথা বুঝতে পারলে? এবার লিখে নাও। দেখো লেখা আছে, মানুষের গমনে
সচল সন্ধি ও কঙ্কাল পেশির ভূমিকা। এখন জানতে হবে যে স্যার সন্ধি কি, আর সচল কি, কঙ্কাল কি, পেশি কি, তাই তো? খুব ভালো করে বোঝো। দেখো, মানুষের গমন মানে মানুষ যখন গমন করে মানে হাঁটে, তখন বলছে সচল সন্ধি এবং কঙ্কাল পেশি কিন্তু হেল্প করে। তো সচল সন্ধি মানে কি বলতো? সচল মানে যে সবসময় নড়তে পারে, মানে স্থির নয়, মানে সবসময় কি বলতো মানে মুভ করা যাবে। সন্ধি মানে কি বলতো? সন্ধি মানে হচ্ছে মিলন। কার কার মিলন হবে? দুটো হাড়ের। যেমন ধরে নাও, বলো এখান যে হাড়টা, এই হাড়টার নাম কি? এটা হাড়ের নাম কি? হিউমেরাস। এটার নাম কি? রেডিয়াস, আলনা। তাহলে এই যে হিউমেরাস, রেডিয়াস, আলনা আছে, তাহলে এর মাঝখানে একটা জোড় আছে না? এই জোড়টার নাম হচ্ছে অস্থি সন্ধি। অস্থি সন্ধি। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো তাই বলি, দেখো সচল সন্ধি এটা হচ্ছে সন্ধি। তাহলে কেমন সন্ধি? অস্থি সন্ধি। কঙ্কাল পেশি। কঙ্কাল পেশি মানে কি? কঙ্কাল মানে কি? যদি মানে পুরো শরীরে মাংস না থাকে, শুধুমাত্র হাড়গুলো থাকে, তো ওটা কঙ্কাল। ওর সঙ্গে পেশিগুলো আছে জড়িত হয়ে, বলে আমি এরকম দেখাচ্ছে আমাকে। তাহলে এই যে এগুলো কি হবে? পেশি। এগুলো না, এগুলো পেশি, এগুলো পেশি, মাংসগুলোই পেশি। তাহলে এই যে পেশিগুলো আছে, সেই পেশির ভূমিকা আছে না নেই? আছে। যেমন দেখো, যখন তুমি হাঁটছো, তা হাঁটার সময় এই হাতটা কি ভাঁজ হচ্ছে? নিশ্চয়ই ভাঁজ হচ্ছে, কি হচ্ছে না বলো? হচ্ছে। বা দৌড়াচ্ছ যখন ভাঁজ হচ্ছে। যখন তুমি হাঁটছো, পাটা উপরে উঠছে, ফের নামছে, সামনে আগে বাড়ছে, হচ্ছে কি হচ্ছে না? তো এক্ষেত্রে তাহলে কি পেশিগুলো কি করছে? হেল্প করছে। কিরকম? পেশির কাজ হচ্ছে সংকুচিত হওয়া আর প্রসারিত হওয়া। যেমন ধরে নাও আমি হাতটাকে এভাবে করলাম, তো এখানকার পেশিটা কি হয়েছে? সংকুচিত হয়ে গেছে। যখন একে যখন সংকুচিত করেছি, তো এ কি প্রসারিত হয়েছে না? আর যখন এভাবে করছি, তো এ সংকুচিত হলো, এ কি হয়ে গেলো? প্রসারিত হলো। তার মানে পেশিগুলো সংকুচিত হচ্ছে আর প্রসারিত হচ্ছে। এর ফলে কি হচ্ছে? এই যে কঙ্কালটা মানে হাড়গুলো আছে, ইচ্ছা মতো কি করে নাড়াচাড়া করতে পারছি আমরা। এইটাই আমরা দেখব যে কিভাবে গমনে এটা হেল্প করছে, এবং এখানে কোন পেশি কি নাম। যেমন এটা পেশির নাম জানো কি? এর নাম বাইসেপস। তোমরা দেখো, আমার বাইসেপস দেখো, নাই যদিও আমার। এর নাম কি? বাইসেপস। দেখো হালকা পাতলা আছে। এটার নাম কি? ট্রাইসেপস। দেখো, দেখে না মানুষ যখন জিম টিম করে। তার মানে ওই জন্য বলছে যে এই পেশিগুলো কিভাবে হেল্প করছে হাঁটার সময়, সেটা আমরা এখন দেখব। তো চলো এবার, তাহলে এই প্রসঙ্গে আরেকটা কথা। কি কথা? শোনো, তাহলে এই পেশিগুলোর যখন সংকোচন ঘটছে, প্রসারণ ঘটছে, সংকোচন ঘটছে, প্রসারণ ঘটছে, তাহলে এই হাড়টা আর এই হাড়টার মাঝে জয়েন্টটা আছে, তাই কেন ঘর্ষণ লাগবে কি লাগছে না বারবার? তো আওয়াজ কই আসছে? কচ কচ আওয়াজ কই আসছে? আসছে আওয়াজ? আওয়াজ আসার কথা কি না? কেন আসছে না আওয়াজটা? একটা ওখানে তরল আছে, ওটা পিচ্ছিল তরল, বলে ওখানে এত ঘর্ষণটাকে কমিয়ে দিচ্ছে যে ওই আওয়াজটা বোঝাই যাচ্ছে না। তার যদিও তরলটা না থাকতো, এই হাড় দুটো কি হতো? ক্ষয় হয়ে যেত না? ক্ষয় হতো কি হতো না? ক্ষয়টা বারবার যদি ঘর্ষণ হয়, জায়গাটা ক্ষয় হয়ে যাবে। কিন্তু ক্ষয় কেন হচ্ছে না? তরলটা আছে বলে। তখন জানতে হবে সেই তরলটার নাম কি? সাইনোভিয়াল তরল। তাহলে তোমরা বলবে যে অস্থি সন্ধিতে, কেন কেন বলছি অস্থি সন্ধিতে? অস্থি মানে হাড়, আর সন্ধি মানে কি? মিলন। তো দুটো হাড়ের যেখানে মিলন ঘটেছে মানে জোরটা, এটা মানে অস্থি সন্ধি। এখানে তাহলে কোন রকম ঘর্ষণটা বেশি হয় না? হয় না? ঘর্ষণটা কম কম হয়, বা ঘর্ষণ খুব কমানোর জন্য কোন তরল থাকে বলো? সাইনোভিয়াল তরল থাকে। কি বলো? সাইনোভিয়াল। সাইনোভিয়াল তরল থাকে অস্থি সন্ধিতে। কথা মনে ক্লিয়ার? তাহলে এই তরলটা আছে বলে কোন রকম আওয়াজ পাওয়া যাচ্ছে না। এই পাটা আমি এমনি করছি, আওয়াজ হচ্ছে? হচ্ছে না। কিন্তু বাড়িতে যেটা কলটা আছে, আমি চাবুতে আমি আওয়াজ হচ্ছে জন্য না, ঘর্ষণের জন্য।
হচ্ছে কি হচ্ছে না? আর ওখানে একটু লিকুইড দিয়ে দাও, তাহলে আওয়াজ হবে আর বেশি? হবে না। দেখবে ওই জায়গাটা ওখানে দেখবে ধারটা লেগে লেগে কেটে যাচ্ছে জায়গাটা না, জায়গাটা কেটে যাচ্ছে না? কাটতে কাটতে একটা সময় পর দেখবে ওটা অনেকটা ছুটেও যায় অনেক সময়। কেন? মানে ঘর্ষণটা বেশি হচ্ছে, মানে কোনো লিকুইড নাই, তরল নাই। কিন্তু এখানে যখন তরলটা থাকছে, তো এখানে কোনো ক্ষয় হবে? ক্ষয় হবে না। বুঝতে পেরেছো? যে সাইনোভিয়াল তরলের কাজ কি বলবে? ঘর্ষণটা কমানো, যাতে ক্ষয় না হয়ে যায়। এটা মানুষের হাড় বলে কথা। এখানে এখানে কি করে তেল দেবো এখানে? আসো, সচল সন্ধি। খুব ভালো করে বুঝো, দেখো লেখা আছে সচল সন্ধি। এটা বুঝছি, এটা কি জিনিস? সচল মানে যে যাকে নাড়াচাড়া করা যাবে, নাড়াচাড়া করা সম্ভব। তাহলে এই সচল সন্ধি, সন্ধি মানে কি বলো? মিলন। কার মিলন? হাড়ের। হাড়ের। তাহলে যেখানে তাহলে জোড়গুলো, মানে এক কথায় জোড়গুলো, কি বলো? জোড়গুলো। তো যেখানে হাড়ের জোড়গুলো আছে সেগুলো সচল হয়। কেমন? যেমন ধরে নাও, এই যে এখানে হাতটা আছে, আছে না এখানে? এই যে হাতটা এখানে জয়েন আছে না? এই জয়েন আছে, এখানটা জয়েন আছে না? হাত ঘুরছে কি ঘুরছে না? তার কি আছে বলো? জয়েন্ট আছে। তা এখানে জয়েন্ট আছে, এটা হাড়ের নাম কি? হিউমেরাস। হিউমেরাস তো। আর এটা কি? এটা আমাদের স্ক্যাপুলা, মানে কাঁধ। এই স্ক্যাপুলা হাড়টা আছে, আর এখানে কি আছে? হিউমেরাস। দুটোর মাঝে এখানে জয়েন আছে, বল আছে, আর কি আছে? সকেট আছে একটা। বল মানে কি? এখানে একটা গোল অংশ আছে, আবার একটা মধ্যে আটকানো আছে, কাপের মতো অংশটা আছে, কাপের মতো এবং গোলটা আটকানো আছে। এই করে সরছে। দেখো আমি আমি এভাবে করতে পারছি, আবার এভাবে করতে পারছি, আবার এভাবে করতে পারছি। পারছি কি পারছি না? তাহলে কি আছে বলো? বল সকেট আছে না? কিন্তু তুমি এটা এটা করতে পারবে এমনি করে ঘোরাবে দিকে? যাচ্ছে না। তো এখানে কোন জয়েন্ট আছে? এখানে আসতে, এখানে আছে কবজা। কি আছে এখানে? বা একে আমরা ইংলিশে বলি হিঞ্জ। তাহলে হিঞ্জ মানে যেমনি হাঁটুতে, আর শুধুমাত্র এটুকুই, পাটা এমনি তুলে আনা যাবে না করে। কেন? এখানে কি আছে? কবজা। এই যে গেটটা আছে, গেটটা ম্যাক্সিমাম এতটা, ওদিকে যাবে আর যাবে না তো, কারণ এটা এরকম, এই যে এটা আছে না, কবজা আছে না, এটার নাম কি? তো এটা কতখানি ঘোরাবে? ওই এতটুকু আর নাই। তো এটা যখন ঘোরাতে পারছে এই এতটুকু, কত ডিগ্রি বলো? 180 ডিগ্রি। কতটা বলো? 100। কারণ দেখো এ দেখো আছে না, 180 হলো না? এখন এখন কত জিরো আছে? দেখো 90, 180। তার মানে যেটা হচ্ছে এটা হিঞ্জ। কোন জয়েন্ট? হিঞ্জ। বাংলায় বললে কবজা। তাহলে কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট। শোনো, সন্ধি মানে হচ্ছে, সন্ধি মানে জয়েন্ট, জোর। তার মানে হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি তোমরা বলবে যে ম্যাক্সিমাম 180 ডিগ্রি অবধি মুভ করে। এই জন্য আমরা বলতে পারি যে হিঞ্জ জয়েন্টের অবস্থান একটা কোথায়? কনুইয়ে, কনুই আর একটা হাঁটুতে, এই দুই জায়গায় থাকছে হিঞ্জ জয়েন্ট। তাহলে বলো তো, এই যে আঙুলটা আছে না, এইখানটাতে কোন জয়েন্ট আছে? কেন দেখো এটা এদিকে 180 হলো, এদিকে ঘোরা যাবে আর? মানে এখানটাতে বাঁকটা হবে কি আর? ভেঙে যাবে তো। এই জায়গাটা এখানে ঘোরা যাবে? যাবে না তো। শোনো, শোনো মন দিয়ে, তাহলে হিঞ্জ জয়েন্ট বুঝতে পেরেছো? তার মানে হিঞ্জ জয়েন্টের বাংলা বললাম কবজা। তাহলে তাই সচল না অচল এরা? এই কত, এই যে মুভ ঘোরাতে পারছি, এই মুভ করতে পারছি। তাহলে তাহলে তোমরা বলবে উদাহরণ, তাহলে কি বলে বলো? আচ্ছা আগে বলো তাহলে, একটা হলো হিঞ্জ, কি বলো? হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ জয়েন্টের অপর নাম কি বললাম? কবজা সন্ধি। কবজা সন্ধি। ঠিক আছে? তো এরা কত ডিগ্রি ঘুরতে পারে ম্যাক্সিমাম? 180 ডিগ্রি।
ওকে, এবার যদি আমি বলি এটা হিঞ্জ হয়ে গেল, এবার যদি আমি বলি বল সকেট, কি বলো, বল সকেট। তো বল সকেট যে আছে কোথায় আছে, কোথায় বলো, কাঁধে, আটা কোথায়, হাঁটুতে নাই তো, পাটা গিয়ে দিকে আনা যাবে সামনের দিকে, কোথায় বলো, এটা এটা এই যে ঘোরাতে পারছি, আর কোথায়, কোমরে, এই যে পাটা, এই যে এই পাটা ঘোরাতে পারছি, পাটা এমনি ঘোরা যাবে না, এই যে মানে এটার নাম কি, এটা এটা যার নাম কি, উরু, উরু তো, এই উরু কোথায় এসে মিলিত হয়েছে, এখানে কোমরে, এখানে কি আছে, এখানে আছে তোমার গিয়ে, এটা 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 হাড়ের নাম কি, ফিমার, এটা হাড়ের নাম ফিমার, আর এখানে কি আছে, শ্রোণী চক্র, ফিমার আর শ্রোণী চক্র। তাহলে আমাদের যে থাই যেটা মানে উরু, এই উরুর যে অগ্রপ্রান্ত ওখানে কি আছে, এখানে আমাদের বল সকেট আছে, বলে বলে আমরা পাকে ইচ্ছা মতো ঘোরাতে, যাই হোক। তো শোনো, তাই আমরা পাকে ইচ্ছা মতো ঘোরাতে পারছি এভাবে করে, এভাবে পারছি, এভাবে করে আমি দেখাতে পারছি না এখানে, মানে সব ক্যামেরা সব দূরে চলে যাবে, পাটা এমনি করতে পারবো আবার, হ্যাঁ। তাহলে এগুলো এগুলো তো কি বলো, বল সকেট। তাহলে বলো, তাহলে এটা বল সকেট যে আছে এটা, আচ্ছা তার আগে বলো যে হিঞ্জ জয়েন্টটা, এর আগে অবস্থান লিখে নিই আগে, যে এর অবস্থান কোথায় বলতো, হিঞ্জ জয়েন্টের, হিঞ্জ জয়েন্টের অবস্থান কোথায় বলো, তোমাদের আগে লিখতে বলছি, আমি তো বুঝতে বলেছি আগে, বুঝো আগে, না না এখন গরম পড়ছে না তো, শেষ করে দিয়ে বলে আগে, শোনো, তাহলে হিঞ্জ জয়েন্টটা আছে কোথায় বললাম, তোমরা বলবে হাঁটুতে, একটা হাঁটুতে, আটা কোথায় বলো, হাঁটুতে, আর একটা হচ্ছে কনুইয়ে, কারণ আমি তো বলেই দিলাম যে এটা শুধুমাত্র 180 ডিগ্রি ঘুরতে পারে। ওকে, এবার চলে আসো নেক্সট, সেটা হচ্ছে কি বললাম, বল ও সকেট। এই যে বল সকেটটা আছে, এটা আছে কোথায়, তো তোমরা বলবে কাঁধে, কাঁধে, বা একে আমরা বলি স্কন্ধ সন্ধি, স্কন্ধ সন্ধি, কি আছে এখানে বলো, এখানে হিউমেরাসটা আছে, এখানে কি আছে, স্ক্যাপুলা, বলো হিউমেরাস আর স্ক্যাপুলা, হয়ে গেল। আরেকটা যেটা বললাম সেটা কোথায় বলো, আরেকটা যেটা বললাম কি হাসছো কেন, কোমরে একটা শ্রোণী চক্র, আর কোথায় বলো, ফিমার, এই দুটো হাড়ের ঠিক মাঝখানে আছে বল সকেটটা। আর যদি বলি কাঁধে, যদি বলি তো তোমরা বলবে কাঁধে মানে কি, তাহলে এটাকে হিউমেরাস, এটার নাম কি, স্ক্যাপুলা। ক্লিয়ার না, ক্লিয়ার না, তোমরা বুঝতে পারছো কি পারছো না, খুব কঠিন কি, শোনো, যখনই বলছি হিঞ্জ, হাঁটু, হাঁটু মানে, হাঁটু মানে কোন, হাঁটু, হাঁটু যেমন যেমন এরকম হচ্ছে, তো কোন তো এরকম হচ্ছে, হাঁটু দেখো, হাঁটু যেমন এভাবে এদিকে করতে পারছে না, তো কোন তো পারছে না করতে, হাঁটু আর কোন একই, তো হাঁটু থেকে হিঞ্জ, ইজি হয়ে গেল না। আর বল সকেট, এই যে বল সকেট ঘোরাচ্ছে, বলো বল সকেট, এখানে বল সকেট আছে আর এখানে বল সকেট আছে, দেখো এবার, তো এবার আমরা একটু দেখে নেব যে, ধরে নাও আমি যদি একটা মানে দুটো হাড়ের যদি জয়েন্ট আঁকার চেষ্টা করি, শোনো কথা বলো না, তো ধরে নাও এটা একটা হাড় মনে করো, এটা অন্য একটা হাড় মনে করো, ঠিক আছে, শোনো ভালো করে বুঝো, তাকাও, দুটো এখানে হাড় আছে,
আর এই দুটো হাড়ের ঠিক মাঝখানটা একটু ফাঁকা আছে। কেন? ওইখানটায় থাকছে তরলটা। তো তরলটা যে থাকবে তার জন্য এখানে একটা থাকবে, কি বলো, পর্দা থাকবে। বলো কি থাকবে, একটা বলো। পর্দা। এই যে পর্দাটা আছে ঘেরা, এই পর্দার কাজটা কি? পর্দার কাজ কিছুই না, এই পর্দা থেকে এক প্রকার তরল ক্ষরিত হবে। ওই তরলটা যে ক্ষরিত হবে, সেই তরলটা এখান থেকে ক্ষরিত হয়ে এই যে গহ্বরটা আছে না, এই গহ্বরে সে জমা হবে। এই যে গহ্বরে জমা হলো, এর ফলে কি হলো, যখন এই যে হাড় দুটো যখন এভাবে মুভ করবে, তখন মুভের সময় কি হবে, যে এই জায়গাটাতে কোনো রকম ঘর্ষণ হবে না। এই যে আছে পর্দা, এই পর্দাটার নাম হচ্ছে সাইনোভিয়াল পর্দা। সাইনোভিয়াল পর্দা। আর এই যে তরলটা আছে, এর নাম হচ্ছে সাইনোভিয়াল তরল। দেখো তো, দেখা যাচ্ছে কি? সাইনোভিয়াল তরল। বুঝলে ব্যাপারটা? এবার প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার সাইনোভিয়াল তরলটা যে উৎপত্তি লাভ করছে কোত্থেকে? বলবে সাইনোভিয়াল পর্দা থেকে। এখান থেকে ক্ষরিত হয়ে এখানে জমা থাকে ওই সাইনোভিয়াল গহ্বরে, এবং কি হয়, এই দুটোর মধ্যে যে ঘর্ষণটাকে কমানোর চেষ্টা করে। তাহলে দুটো হাড়, এটা বোঝা গেছে। এখন বক্তব্য হচ্ছে, স্যার এই হাড়টা যে আছে আর এই হাড়টা আছে, দুটো হাড়কে কেউ না কেউ যুক্ত তো করেছে, কেউ না কেউ যুক্ত করেছে, কোন সুতোর মতো অংশ বা দড়ির মতো অংশ বা ফিতের মতো অংশ, তো ওটার নাম হচ্ছে লিগামেন্ট। তাহলে এই দুটো হাড়কে এর সঙ্গে একে যে কানেক্ট করে রেখেছে, এটা কে বলো? এটা হচ্ছে লিগামেন্ট। তাহলে লিগামেন্ট যে আছে, তাহলে লিগামেন্টের কাজ কি জানাম? হাড়ের সঙ্গে হাড় যোগ করে রাখে, যুক্ত করে রাখে। তাহলে হাড়ের সাথে হাড়ের সংযুক্তি কে ঘটায় বলো? হ্যাঁ, এটা কে ঘটায় বলো? লিগামেন্ট। আরটা হচ্ছে টেন্ডন। তোমার মাথায় প্রশ্ন আসছে না, স্যার যদি স্যার এই যে এখানে মাংসগুলো আছে, পেশিগুলো আছে, যদি স্যার পেশিগুলোকে সরিয়ে ফেলে দিই, তাহলে কি আছে? হাড়গুলো আছে। এখানে একটা হাড় নাম স্যার হিউমেরাস, এখানে স্যার রেডিয়াস আলনা আছে, এখানে জয়েন্টটা আছে, এখানে লিগামেন্ট দিয়ে স্যার হাড়গুলো যুক্ত আছে, মেনে গেলাম। কিন্তু স্যার এই যে পেশিগুলো, এই পেশিগুলোকে এখানে কে যুক্ত করেছে হাড়ের সঙ্গে? টেন্ডন। কে বলো? টেন্ডন। এই যে, তাহলে টেন্ডনের কাজ কি বলতো? হাড়ের সাথে পেশিকে যুক্ত করা। হাড়ের সাথে পেশিকে যুক্ত করা কার কাজ? টেন্ডনের কাজ। এটা প্রশ্ন আসবে কিন্তু। টেন্ডন আর লিগামেন্ট কিন্তু এক নয়। লিগামেন্ট হচ্ছে হাড়ের সাথে হাড়, আর টেন্ডন হচ্ছে হাড়ের সাথে পেশি। দেখো, এবারে জানবো কঙ্কাল পেশির ভূমিকা। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে কঙ্কাল পেশিটা কি জিনিস। কঙ্কাল মানে হচ্ছে আমাদের শরীর থেকে মাংসটা যদি পুরোপুরি বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে কঙ্কাল। এবং সেই কঙ্কালের মধ্যে যদি এই যে মাংসগুলো যুক্ত আছে, এরা হচ্ছে কঙ্কাল পেশি। তাহলে এই পেশিগুলো কিভাবে হেল্প করছে আমাদের গমনে? তো যখন গমন করি, তাহলে হাত একবার সংকুচিত হচ্ছে, মানে সংকুচিত হচ্ছে, এবার প্রসারিত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, কঙ্কাল যে পেশিটা এখানে হেল্প করছে। কিভাবে হেল্প করছে দেখো ভালো করে, যখন হাতটা যখন সংকুচিত করছি, তো দেখো সংকুচিত হওয়ার সময় এই যে অংশটা এখানে পেশিটা আছে, দেখো ভালো করে কি হচ্ছে, সংকুচিত হয়ে গেল। তো যখন সংকুচিত হয়ে গেল, তো এটা প্রক্রিয়ার নাম হচ্ছে ফ্লেকশন। আর এই ফ্লেকশন, ফ্লেকশন মানে কি? সংকুচিত হওয়া। মানে কি ব্যাপারটা কি? জাস্ট দুটো হাড় যদি পরস্পর কাছাকাছি আসে, এটার নামই হচ্ছে ফ্লেকশন, মানে সংকুচিত হওয়া। তো এখানে কে সংকুচিত হচ্ছে? এই পেশিটা সংকুচিত হচ্ছে। এই পেশিটার যে পেশি ফ্লেকশনে সাহায্য করে, তার নাম হচ্ছে ফ্লেকশন পেশি। আর ফ্লেকশন পেশির উদাহরণ কি? বাইসেপস। তার মানে যখনই ফ্লেকশন ঘটছে, এই এই যে আছে আমাদের বাইসেপস, এ কি হচ্ছে? সংকুচিত হচ্ছে।
এবার উল্টো ভাবে যখন আমরা কি করি, এটাকে প্রসারিত করি, তো প্রসারিত করার সময় কি হয়, এই অংশটাকে আবার সংকুচিত হচ্ছে। দেখো ভালো করে লক্ষ্য করো যে যখন এটা যখন এটা কাছে থাকছে, তো দেখো এই জায়গাটা কি লম্বা হয়ে বিস্তৃত থাকছে, আর যখন এটাকে দূরে করছে দেখো ভালো করে, এই অংশটা কি হচ্ছে, কাছে চলে আসছে, মানে সংকুচিত হচ্ছে। তাহলে এই পেশিটার নাম হচ্ছে ট্রাইসেপস। তাই ট্রাইসেপস পেশি এটা একটা এক্সটেনসর পেশি। এ কি করছে, প্রসারিত হচ্ছে বা সংকুচিত হচ্ছে এবং এক্সটেনশনে সাহায্য করছে। এক্সটেনশন মানে এটা এক্সটেনশন, দুটো মানে হাড় পরস্পর থেকে দূরে যাচ্ছে, মানে প্রসারিত হচ্ছে, তো এটার নাম হচ্ছে এক্সটেনশন। আর এই পেশিটা হেল্প করছে বলে এর নাম এক্সটেনসর পেশি, আর এই পেশিটার নাম হচ্ছে ট্রাইসেপস। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? এবারে শোনো মন দিয়ে, এবারে জানবো আমরা অ্যাবডাকশন আর একটা অ্যাডাকশন। খুব ভালো করে বুঝবে। শোনো মন দিয়ে, একটা হচ্ছে অ্যাবডাকশন, একটা অ্যাডাকশন। দেখো ভালো করে, যেই নামটা বড় আছে এই নামটা একটু বড়, অ্যাবডাকশন, এর মানে হচ্ছে আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে, যেমন দুটো হাত আছে আমার, এই অঙ্গ প্রত্যঙ্গকে, এই দেহ, যে আমার এটা দেহ অক্ষ, তো এই দেহ অক্ষ থেকে আমি দূরে সরাচ্ছি, দূরে আমি সরাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ভালো করে দেখো। তাহলে এই দুটো অঙ্গকে আমি জাস্ট দূরে সরালাম, এটার নাম হচ্ছে অ্যাবডাকশন। এটা প্রক্রিয়ার নাম অ্যাবডাকশন। কাছে আনলাম, অ্যাডাকশন। অ্যাবডাকশন, অ্যাডাকশন। তার মানে দেখো ভালো করে, যখন তুমি হাতটা তুলছো একটু শক্তি বেশি লাগছে না, অ্যাবডাকশন। আর কাছে আনলাম, অ্যাডাকশন। তার মানে হাতটা তুলতে শক্তি বেশি লাগে, তো অ্যাবডাকশন নামটা অনেক বড়। হাতটা কাছে আনে কোনো ব্যাপার লাগছে, অ্যাডাকশন, ফ্র্যাকশন, তাই তো নাকি? তার মানে অ্যাবডাকশন, শোনো মনে শোনো, অ্যাবডাকশন মানে হচ্ছে, তোমরা বলবে স্যার যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেহ অক্ষ থেকে দূরে সরানো হয় সেই প্রক্রিয়াকে বলা হয় অ্যাবডাকশন। আর যে প্রক্রিয়ায় স্যার অঙ্গ প্রত্যঙ্গকে দেহকে কাছে আনা হয় তার নাম অ্যাডাকশন। বুঝে গেলে ব্যাপারটা? তাহলে স্যার অ্যাবডাকশনে কে হেল্প করবে? পেশি। কোন পেশি? কঙ্কাল পেশি। স্যার অ্যাডাকশনে কে হেল্প করবে? কঙ্কাল পেশি। এখন সে কঙ্কাল পেশিগুলো কেমন ধরনের পেশি? যে অ্যাবডাকশনে সাহায্য করে তার নাম অ্যাবডাকশন পেশি বা অ্যাবডাক্টর পেশি, আর যে অ্যাডাকশনে সাহায্য করে সে কি অ্যাডাক্টর পেশি। কি, তাই তো নাকি? তাহলে তোমরা আমাকে এতটুকু বলো, তাহলে অ্যাবডাকশনে মানে এই যে তুলতে সাহায্য করছে যে পেশি তার নাম কি? অ্যাবডাকশনটা প্রক্রিয়ার নাম, পেশিটার নাম অ্যাবডাক্টর পেশি। তাহলে এটাতে হেল্প করছে কে বলো? অ্যাবডাক্টর পেশি। ঠিক। আর এই অ্যাডাকশন মানে এই যে ফ্র্যাকশন, একদম সাবধান, এটা হচ্ছে কি অ্যাডাক্টর পেশি। ঠিক আছে, তাহলে অ্যাবডাক্টর পেশি আর একটা অ্যাডাক্টর পেশি। বড় নাম তো তুলছি, ছোট নাম নামিয়ে দিলাম। শোনো মন দিয়ে, যেমনি মনে মনে আছে পায়রার ক্ষেত্রে ঝাপট মারছে, এনার্জি লাগছে খুব, তো পেক্টোরালিস মেজর। আর এটাকে যখন আবার উপর থেকে মানে উপর তুলছে, মাইনর, এরকম ব্যাপারটা এখানে। তো তুলছে অ্যাবডাক্টর, অ্যাডাক্টর। তো এবার স্যার অ্যাবডাক্টর পেশিটার নাম হচ্ছে ডেলটয়েড পেশি। তুলছি না, ডেলটয়েড মানে একটা ভারী কিছু তুলছি মনে হচ্ছে, ডেলটয়েড মানে নামই তো মনে হচ্ছে কত একটা বড় সড়ো জিনিস। আর যেটা এটা অ্যাডাক্টরে ল্যাটিসিমাস ডরসি, ল্যাটিসিমাস ডরসি। তো চলো দেখো, তাহলে এটা পেশির নাম কি? তোমরা বলবে ডেলটয়েড পেশি। আর এর নাম কি বলো? ল্যাটিসিমাস ডরসি। তাহলে এই দুটো
পেশি আমাদের হেল্প করছে এই দুটো প্রক্রিয়া। লেখো এবার। এবার আসো, এটা হলো তাহলে দুটো কমপ্লিট। এবার আসবো 3 নম্বরে, যেটা এটা 1, এটা 2, এবার 3। সেটার নাম হচ্ছে রোটেশন। তোমরা জানো যে রোটেশন মানে হচ্ছে ঘূর্ণন। মানে কি? ঘূর্ণন। কিভাবে? এই হাতটা আছে মনে করো, হাতটা আমি ঘোরাচ্ছি মনে করো, পাটা আছে পাটা ঘোরাচ্ছি মনে করো, পাটা আছে না, ঘোরাচ্ছি মনে করো। ক্লিয়ার না? ক্লিয়ার না? পাটা আছে না? এই যে পাটা যে আছে আমি ওখানে দেখাতে পারছি না, কিন্তু পাটা আমি ঘোরাচ্ছি, মানে যে আমি হাতটা এমনি ঘোরাচ্ছি, তো পাটা আমি ঘোরাচ্ছি আমি। তো ভালো করে দেখো, পাটা যে ঘোরাচ্ছি আমি, এটা কি করছি? আবর্তিত করছি আমি। পাটাকে জাস্ট এমনি ঘোরাও। তাহলে সেক্ষেত্রে এটার হাড়ের নাম কি? পুরো যে হাড়টার নাম কি? এটা হাড়ের নাম হচ্ছে ফিমার। এর নাম কি বলো? ফিমার। আর তোমরা জানো আমাদের শরীরের সব থেকে বড় হাড় হচ্ছে এই হাড়টা, এর নাম হচ্ছে ফিমার। এটা শক্ত হাড় আবার বটে, শক্ত প্লাস দীর্ঘতম হাড় হচ্ছে আমাদের ফিমার। তাহলে যে ফিমারটা আছে, সেই ফিমারে কি হচ্ছে বলো? রোটেশন ঘটছে। তো রোটেশন যে ঘটছে, তাহলে মানে কি? আবর্তিত হওয়া। তাহলে কি বলে সংজ্ঞাটা? কোনো অঙ্গের যদি আবর্তন ঘটানো যায়, মানে কোনো একটা অক্ষ বরাবর, তাহলে তার নাম হচ্ছে কি? রোটেশন। আর এই রোটেশনে যে হেল্প করছে যে পেশিটা, তার নাম কি? রোটেটর পেশি। রোটেটর পেশি। আর সেই রোটেটর পেশিটার নাম কি? তোমরা বলবে পাইরিফর্মিস। পাইরিফর্মিস হচ্ছে রোটেটর পেশির নাম। ক্লিয়ার? তো আমাদের চ্যাপ্টার এখান থেকে শেষ হলো।